Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 63তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, গত 62তম আয়োজনে আমি বলেছিলাম যে আমাদের হরর নাইট এপিসোডের 63তম আয়োজনে প্রথমবারের মতো একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়ের ঘটনা আমরা শেয়ার করব। প্রিয় লিসেনার্স, আপনারা খেয়াল করবেন যে আমরা যখন আমাদের ইমেল অ্যাড্রেসটা বলি স্পেলিং সহ বলি, কিন্তু শুরুর দিকে কিন্তু এটা আমরা বলতাম না। একবার আমরা একটা কমেন্ট দেখতে পাই, সেখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাই কমেন্ট করেছেন। উনি কাউকে দিয়ে করিয়েছেন, তো সেখানে লেখা ছিল যে আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা কীভাবে ঘটনা পাঠাতে পারবো সেটা না হয় জানলাম, কিন্তু ইমেল অ্যাড্রেসটার স্পেলিংটা যদি আমি বলে দিই তাহলে ওনাদের জন্য খুব উপকার হয়। এরপর থেকে আমার খুব বড় ধরনের ভুল না হলে আমি চেষ্টা করি স্পেলিংটা বলে দেওয়ার জন্য, যেটা এখনও অব্যাহত রয়েছে। যেই দৃষ্টি প্রতিবন্ধী ভাই এই কমেন্টটি করেছিলেন, সেই ভাইয়ের ঘটনাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ওনার নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওনার দেশের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। উনি লেখাপড়া করছেন ঢাকার উত্তরার দক্ষিণখানের সর্দারঘাট এলাকার মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়াতে। উনি এমন সুন্দরভাবে ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন রেকর্ড করে, যেহেতু ওনার পক্ষে লেখা সম্ভব নয়, অন্যরা যেভাবে ঘটনা পাঠান লিখে। তো উনি ঘটনার ভেতরে অনেকগুলো বিষয় বলেছেন যে কীভাবে উনি আপনাদের হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন। শুধু যে উনি শোনেন বিষয়টা এরকম না, ওনার মাদ্রাসার অনেকেই শোনেন। ওনার মাদ্রাসায় ওনার মতো অনেক দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা রয়েছেন, যারাও আমাদের চ্যানেলের ঘটনাগুলো প্রতিনিয়ত শোনেন। শুধু যে শোনেন এটা বললে ভুল হবে, ওনারা বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনাও করেন এবং অপেক্ষায় থাকেন যে সামনের এপিসোডে কী ধরনের ঘটনা আসতে পারে, কোন ঘটনা ভালো লাগলো, কোন ঘটনা ভালো লাগলো না, এই বিষয়গুলো ওনারা আলোচনা করেন। সত্যি ওনারা যে ওনাদের মনের মণিকোঠায় আফরান দ্য হরর ওয়ার্ল্ডকে ধারণ করেছেন, আমাদের জন্য ভালোবাসার জন্য কিছুটা জায়গা রেখেছেন, তাতেই আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। তাতেই আমরা মনে করি আফরান দ্য হরর ওয়ার্ল্ড কিছুটা হলেও তাদের লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসা নিয়ে অনেকটা পথ এগিয়ে যেতে চাই, আর তার জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আমি সবসময় বলি, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠান তাহলে অনেকটা পথ আমরা একসাথে পাড়ি দিতে পারবো। যেমনটা মাজহারুল ইসলাম ভাই, ওনার জন্য লেখাটা কতটা কঠিন, কারণ ওনার দৃষ্টিশক্তি নেই, উনি রেকর্ড করে পাঠিয়েছেন। আপনারা হরর ওয়ার্ল্ডকে ভালোবাসেন, এই চলার পথটা যেন আরও দীর্ঘ হয়, এই জন্য উনি ঘটনা পাঠিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদেরকে প্রতিনিয়ত সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাতে থাকুন। আর ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আর কথা বাড়াবো না, চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি এই মাদ্রাসাকে কেন্দ্র করেই। 2015 সালে মাজহারুল ইসলাম ভাই এই মাদ্রাসায় ভর্তি হন। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। মাদ্রাসায় কয়েকটি ফ্লোর রয়েছে ওই বিল্ডিংয়ের, যেখানে ওনারা লেখাপড়া করেন। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আলাদা একটি ফ্লোর রয়েছে। তাদের টেক কেয়ার করার জন্য আলাদা কিছু ব্যাপার স্যাপার থাকে, তাদের যত্ন, তাদের পড়ার যেই ধরন, পড়া নেয়ার যে ধরন, সব কিছুই কিন্তু আলাদা একটা সিস্টেমে পরিচালিত হতে হয়। কারণ অন্যান্য 8-10টা স্বাভাবিক স্টুডেন্টদের মতো ওনারা কিন্তু নন। এই জন্য যারা ওস্তাদ রয়েছেন তারাও ওনাদের বিষয়ে বেশ সতর্ক থাকেন, যাতে করে ওনাদের কোনো অসুবিধা না হয়। 2016 সালের দিকে একজন স্টুডেন্ট ভর্তি হয়, যার বাড়ি
আমিনবাজারে, গাবতলীর পরে যে আমিনবাজার রয়েছে সেখানে। ছেলেটার নাম ইয়াহিয়া। ছেলেটা দৃষ্টি প্রতিবন্ধী। আমরা সাধারণত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বা বোন যাদেরকে দেখি ওনাদের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এটা প্রিয় লিসেনার্স আপনারাও খেয়াল করবেন, ওনাদের অসাধারণ স্মৃতিশক্তি থাকে। এর কারণ হচ্ছে যে আমরা যখন একই সাথে দেখি এবং শুনি সেটা আমাদের মস্তিষ্কে বেশ বড় ধরনের চাপ সৃষ্টি করে। এটা যদি আমি সহজভাবে বলতে চাই তাহলে খেয়াল করবেন, একটি ভিডিও যদি মোবাইলে ধারণ করা হয় সেই ভিডিওটা মেমোরির কতটুকু অংশ খায়, কিন্তু একটি অডিও যদি ধারণ করা হয় একই ডিউরেশনের তাহলে সেই অডিওটা কি পরিমাণ জায়গা খায় বা জায়গা দখল করে। এর থেকে বোঝা যায় যে আমরা যারা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, সেক্ষেত্রে আমাদের যেই মস্তিষ্ক, এই মস্তিষ্কের বড় একটা অংশ কিন্তু দখল করে থাকে, বা মস্তিষ্কের যেই বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় সেটা আরও অনেকটা বেশি হয়ে থাকে দেখার ক্ষেত্রে। দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম নয়, তারা শুধু শুনছেন, যার কারণে খুব সহজেই শোনা জিনিসটা ওনাদের মাথায় থেকে যায় দীর্ঘ সময় অবিকৃতভাবে। এই কারণে ওনাদের মেধাটা বা এই যে শোনার সাথে সাথে যেই মেমোরাইজ করে ফেলার ব্যাপারটা এটা ওনাদের সাধারণত বেশি হয়ে থাকে। এইখানে এই ইয়াহিয়া নামক ছেলেটা ছিল ব্যতিক্রম। তার শরীরটা ছিল বেশ মোটাসোটা, শরীরের ভারে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না। এরপরে আরও একটা গুরুতর সমস্যা তো রয়েছেই, সে চোখে দেখতে পারতো না। চোখে দেখতে না পারার কারণে অন্য দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা যেই ধরনের অ্যাডভান্টেজ পেতেন, যেমন পড়া মনে রাখা, এই বিষয়টা অন্যদের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু এই ইয়াহিয়া ব্যাপারটা কোনোভাবেই মনে রাখতে পারতো না, বা তার পড়াও মনে থাকতো না। তার শরীরটা এত মোটা ছিল যে নড়াচড়া করতে অসুবিধা হতো। সেই সাথে সে ছিল খুবই বোকাশোকা, সরল সহজ একটা ছেলে। তার এই সহজ সরলতা, এটা অনেকেই মজা করতো এটা নিয়ে, মাদ্রাসার বেশ কিছু স্টুডেন্টরা মজা করতো, যারা স্বাভাবিক বাচ্চা আর কি, তারা মজা করতো। আবার অন্য যারা আছে তারা আবার ওর প্রতি খুব সহানুভূতিশীল ছিল, তারা ওকে বিভিন্ন কাজে সহযোগিতা করত। এর মধ্যে একজন ভাই যিনি তার ওস্তাদের মতো, যদিও তিনি একজন স্টুডেন্ট কিন্তু তার ওস্তাদের মতো সবসময় তাকে শাসন করতেন, ভালোবাসতেন, গাইড করতেন। তো উনি যেটা করতেন সেটা হচ্ছে যে উনি যেটা দেখলেন যে এই যে ইয়াহিয়া ছেলেটা, সে যখন মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসার যে স্বাভাবিক খাবারগুলো ইয়াহিয়া ছেলেটা আসলে ওভাবে খেতে পারে না। এখন খাবারের সময় চলে যাচ্ছে, সে আস্তে আস্তে খাচ্ছে, আবার ক্লাসে বসতে হবে, তখন ওই বড় ভাই ইয়াহিয়াকে বেশ ধমকাতেন, যাই কী ব্যাপার, তুমি এরকম করো কেন, তাড়াতাড়ি খাও না কেন। তখন ওই ইয়াহিয়া বলতো যে আসলে তার এই শারীরিক বিভিন্ন সমস্যা, এই কারণে তার মা বাবা সবসময় ভালো ভালো খাবারে অভ্যস্ত করিয়েছিলেন, এই জন্য সাধারণ খাবারগুলো তার খেতে কষ্ট হয়, সে অভ্যস্ত না, সে আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। তো যেমন তাকে বিভিন্ন বিষয়ে অভ্যস্ত করানোর চেষ্টা করতেন সেই ভাই, সেই সাথে তাকে বিভিন্ন ধরনের কাজে পরামর্শ দিতেন, নিজে তার কাজে সহযোগিতা করতেন। এভাবে একজন গার্ডিয়ান যেভাবে শাসনও করে, ভালোবাসে, সহযোগিতা করে, উনিও ঠিক সেভাবেই কাজ করতেন। তার নাম হচ্ছে হাফেজ মাহমুদ ভাই। উনি বেশ ভালো রকমের একজন গাইড হিসাবে এই ইয়াহিয়ার সাথে থাকতেন বা কাজ করতেন আর কি। মাহমুদ ভাইও, ওনারও এই দৃষ্টি প্রতিবন্ধী সংক্রান্ত এই সমস্যাটা ছিলই। তো হয় কি, 2016 সালে ইয়াহিয়া ভর্তি হওয়ার পর বেশ ভালো যাচ্ছিল মোটামুটি। ওই একই বছরের আগস্ট মাসের 2 তারিখে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যায়। তবে সেই ঘটনাটার আগে আরেকটি ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধীরা যেই ফ্লোরে থাকতো সেখান থেকে আরেকটা ফ্লোরে তোলা হয়, নতুন একটা ফ্লোরে। সেই ফ্লোরে নতুন টাইলস লাগানো হয়েছে। নর্মালি কিছু কিছু টাইলস থাকে না যে পিচ্ছিল থাকে, একটু পানি থাকলেই বেশ পিচ্ছিল হয়ে যায়। তো এই ইয়াহিয়া সে যখন পড়ার সময়টা চলছিল তখন ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে সে ওয়াশরুমে যাবে।
এখন নতুন টাইলস তো ওই টাইলসগুলো ওরকম একদম খসখসে ছিল না, কিছুটা পিচ্ছিল টাইপের ছিল আর কি, যার কারণে ওখানে সে পা পিছলে পড়ে যায়। এদিকে অনেক সময় হয়ে যায়, সে আসে না। এদিকে ওস্তাদ উনি চিন্তা করলেন কী ব্যাপার, ইয়াহিয়া ছেলেটা আসে না কেন, আবার কোনো সমস্যা হলো কি না। এমনিতে তো তার শরীরটা খুব ভারী, নড়াচড়া করতে অসুবিধা হয়। তো উনি যখন বাইরে যান, বাইরে গিয়ে দেখেন যে একটা ভয়ঙ্কর দৃশ্য, ইয়াহিয়া উপুর হয়ে পড়ে আছে এবং সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তখন ওস্তাদ তাকে টেনে তোলেন, তাকে একটু স্বাভাবিক করেন, বলেন যে কি হয়েছে তোমার। তখন ইয়াহিয়া বলে যে সে পা পিছলে পড়ে গেছে, এমনিতে শরীর ভারী তো, উঠতে পারে নাই, আর কোনো ধরনের কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে, যার কারণে সে চিৎকার চেঁচামেচিও করতে পারে নাই। যাই হোক, ওখান থেকে তাকে তুলে আনা হয়। এরপরে বিভিন্ন সমস্যা দেখা দেয় ইয়াহিয়ার সাথে, কারণ হচ্ছে যে একে তো তার শারীরিক সমস্যা ছিলই, তার সাথে এইভাবে পড়ে যাওয়ার পরে তার কোমরে মারাত্মক সে ব্যথা পেয়েছে। ডাক্তার দেখানো হয়, টেস্ট করা হয়, রেজাল্ট আসে তার কোমরটা ভেঙে গেছে। কোমরটা ভেঙে গেছে, এত ভারী একটা ছেলে, তাকে নড়ানো চড়ানো, তার সব কিছু দেখাশোনা করা, এটা কিন্তু সকলের জন্য বেশ টাফ একটা ব্যাপার হলেও মাদ্রাসার অধিকাংশ ছাত্র শিক্ষক সকলে মিলে ইয়াহিয়ার সেবা করত। এদিকে ইয়াহিয়ার পরিবার, তার মা বাবা বিশেষ করে ইয়াহিয়াকে খুব ভালোবাসতেন। সাধারণত হয় কি যে এই ধরনের কোনো একটা বাচ্চা যদি কোনো পরিবারে থাকে, পরিবারের অনেক সদস্যরাই তার প্রতি অবহেলা করার একটা প্রবণতা আমরা দেখি, কিন্তু ইয়াহিয়ার ব্যাপারটা ছিল ভিন্ন রকমের। তার মা বাবা বা পরিবারের অন্য সদস্যরা ইয়াহিয়াকে খুবই ভালোবাসতেন। তো ইয়াহিয়ার এই খবর শুনে তারা সকলে চলে আসেন। আসার পর তারপর ইয়াহিয়াকে ওনারা আরও অধিকতর চিকিৎসার জন্য নিয়ে যান। এর অল্প কিছুদিন পর, এই যে আগস্ট মাসের 2 তারিখে বেলা 11:30টার দিকে একটা খবর আসে মাদ্রাসায় যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইয়াহিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইয়াহিয়ার বাড়িতে আমিনবাজার ছিল। মারা যাওয়ার পর ইয়াহিয়ার ডেড বডিটা সরাসরি আগে মাদ্রাসায় আনা হয়। মাদ্রাসায় আনার পর নিচতলাতে একটা জায়গা ছিল, তো সেখানে ইয়াহিয়াকে গোসল দেওয়া হয়, সেখানে কাফনের কাপড় পরানো হয় এবং মাদ্রাসার স্টুডেন্টরা, উস্তাদরা ইয়াহিয়ার জানাজার নামাজ পড়েন। এরপর ইয়াহিয়ার ডেড বডি তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে দাফন কাফন করা হয়। যারা দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থী ছিলেন বা ওস্তাদরা ছিলেন, তারা সকলে বলেছিলেন একটা অদ্ভুত বিষয়, ইয়াহিয়া এমনিতে মৃত্যুর পূর্বে তার চেহারাটা যেরকম ছিল, কিন্তু মৃত্যুর পর তার চেহারাটা অন্যরকম লাগছিল, একটা নুরানি ভাব, তার মুখে ছিল হাসি, অদ্ভুত রকমের একটা হাসি, মনে হচ্ছে যে সে হাসছে। এরকম মনে হওয়াটা স্বাভাবিক, কারণ সকলের কাছেই মনে হচ্ছিল ইয়াহিয়া মুচকি মুচকি হাসছে, আর মনে হচ্ছে সে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে অনেক সময় মানুষ হাসে না, স্বপ্ন দেখে, অনেকটা সেরকম। ইয়াহিয়ার জন্য সকলেই ব্যথিত ছিল। ইয়াহিয়ার সাথে সবাই যে ভালো ব্যবহার করতো বিষয়টা এরকম না। মাদ্রাসার কিছু কিছু স্টুডেন্টরা কিন্তু তার সাথে দুর্ব্যবহারও করতো, তার সাথে খারাপ আচরণ করত। ইয়াহিয়া এতে মনে কষ্ট পেত না। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে অনেকে তোমার সাথে বা কেউ কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার মনে কষ্ট লাগে না? তখন ইয়াহিয়া নাকি বলেছিল যে না, আমার মনে কষ্ট লাগে না। তখন তাকে প্রশ্ন করেছিল যে তোমার কাছে কি মনে হয়, আল্লাহর কাছে তুমি কি চাও, কি পেলে খুশি হতা? তখন ইয়াহিয়া বলেছিল যে আল্লাহ যদি পৃথিবী থেকে আমাকে নিয়ে যেতেন তাহলে আমি খুব খুশি হতাম, কারণ আমার শরীর নিয়ে আমি চলতে পারি না, আমার শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা, তারপর চোখে দেখি না, আমার বুদ্ধি শুদ্ধি কম, পড়াশোনাও মনে রাখতে পারি না, এই জীবন দিয়ে কি হবে? আমি আমার জীবনের প্রতি খুব বিতৃষ্ণা বোধ করি। এই বিষয়গুলো এই যে বিশেষ করে মাহমুদ ভাই একজন আছেন, তার সাথে কিন্তু শেয়ার করেছিলেন। মাহমুদ ভাইয়ের কোরআন তেলাওয়াতটা অসাধারণ ছিল। ইয়াহিয়া মাঝে মাঝেই বলতো যে আমি যদি মাহমুদ ভাইয়ের মতো হাফেজ হতে পারতাম, ওনার মতো তেলাওয়াত করতে পারতাম। প্রিয় লিসেনার্স, এতক্ষণ কিন্তু ইয়াহিয়া সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। এবার চলে যাব আসল ঘটনায়। আসল ঘটনাটা কি হয়েছিল? ইয়াহিয়ার সাথে
যেই সকল স্টুডেন্টরা ভালো ব্যবহার করতো না, এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল হালিম। ইয়াহিয়ার মৃত্যুর কয়েকদিন পর একদিন আব্দুল হালিম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে যে ইয়াহিয়া আব্দুল হালিমের হাত ধরে টানছে। আব্দুল হালিম শুয়ে আছে। ইয়াহিয়া বলছে, আব্দুল হালিম, এখন কি ঘুমানোর সময়? আজকে তো ঘুমানোর দিন নয়, আসো আমার সাথে। এই বলে দোতলা থেকে আব্দুল হালিমকে সিঁড়ি দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেখানে ইয়াহিয়াকে গোসল করানো হয়েছিল, মানে জানাজার পূর্বে,